শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি সালাউদ্দিন আজিজ, সহকারী প্রধান শিক্ষক, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার। আমাদের আজকের বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয়, অষ্টম শ্রেণী, অধ্যায় 10, পাঠ 1। চলো শিক্ষার্থীরা, আমরা একটা ছবি দেখি। হ্যাঁ, এই ধরনের ঘটনা স্কুলে ছাত্ররা অনেক সময় করে থাকে। ওরা বিদ্যালয়ের গেট দিয়ে অথবা বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল টপকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা নিয়ম নীতি লঙ্ঘন করা হয়, প্রচলিত আইন ভঙ্গ করা হয়। তাহলে ছাত্রছাত্রীদের এই কাজকে আমরা কি নামে আখ্যায়িত করতে পারি? চলো শিক্ষার্থীরা, আমরা দেখি। হ্যাঁ, এই কাজকে আমরা বলে থাকি অপরাধমূলক কাজ। আর কিশোররাই যদি এই কাজটা করে থাকে, তখন আমরা বলে থাকি কিশোর অপরাধ। তাহলে আমাদের আজকের পাঠ হবে কিশোর অপরাধ। আমরা কিশোর অপরাধ নিয়ে যখনই আলোচনা করব, আমাদের প্রথমেই আসবে কিশোর অপরাধ কাকে বলে, কিশোর অপরাধ কোন কোন বয়সের ছেলেমেয়েরা করে থাকে, এবং কোন কোন কাজকে আমরা কিশোর অপরাধ বলবো। শেষের দিকে আমরা দেখব যে আমাদের ছাত্রছাত্রীরা কিশোর বয়সে কি কারণে এই অপরাধগুলো করে থাকে। তাহলে শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে আমরা যে জিনিসটা শিখতে পারবো সেটা হলো কিশোর অপরাধের ধারণা ব্যাখ্যা করতে পারবে, কিশোর অপরাধের কারণ বর্ণনা করতে পারবে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা কিছু কাজ দেখে আসি। এই কাজগুলা কি ধরনের কাজ? প্রথম, চুরি। এই কাজটা নিঃসন্দেহে একটা অপরাধমূলক কাজ। এটা আমরা কেউই সহজে মেনে নিতে পারি না। শিক্ষার্থীরা, আরেকটা কাজ, খুন। হ্যাঁ, এটাও একটা অপরাধমূলক কাজ। এরপরে জুয়া খেলা, এটাও অপরাধমূলক কাজ। আমাদের সমাজে যদি এই কাজ কেউ করে থাকে, আমরা সহজেই সেটা মেনে নিতে পারি না। আমরা সবাই তাকে ঘৃণা করি। এই কাজকে তাকে আমরা অপরাধ বলে আখ্যায়িত করে থাকি। শিক্ষার্থীরা, এখানে আমরা কয়টা কাজ দেখলাম? 3টা। চলো শিক্ষার্থীরা, আমরা আরও কিছু কাজ দেখি। হ্যাঁ, স্কুল পালানো। স্কুলের সাধারণ নিয়ম এটা পড়ে না, এটাও একটা অপরাধমূলক কাজ। শিক্ষার্থীরা, আরেকটা দেখি, বাড়ি থেকে পালানো। যদি কোনো শিশু বা ছাত্রছাত্রী কোনো কারণে বাড়ি থেকে পালিয়ে যায়, সেটাকেও আমরা অপরাধ বলে থাকি। এরপরে আসো শিক্ষার্থীরা, আমরা মাঝে মাঝে পরীক্ষাতে এই পন্থা অবলম্বন করে থাকি। পরীক্ষাতে যদি আমরা এই পন্থা অবলম্বন করে থাকি, এই কাজকে আমরা বলে থাকি নকল। তাহলে নকল করাও একটা অপরাধমূলক কাজ। তাহলে শিক্ষার্থীরা, আমাদের কয়টা কাজ হলো? 3টা, মোট 6টা কাজ হলো। আরেকটা কাজ আমরা দেখি, সেটা হলো বিদ্যালয়ে পথে ঘাটে উশৃঙ্খল আচরণ। এটাও সমাজের একটা অপরাধমূলক কাজ। এরপরে হ্যাঁ, পকেট মারা, এটাও একটা অপরাধমূলক কাজ। এরপরে আরেকটা কাজ আমরা দেখি যে আমরা কিশোররা, ছাত্ররা যদি আমরা মারপিট করি, এটাও সমাজের একটা অপরাধমূলক কাজ। তাহলে হলো আমাদের 9টা কাজ। শিক্ষার্থীরা, আমরা এখন দেখি মেয়েদেরকে উত্ত্যক্ত করা, এটাও একটা অপরাধমূলক কাজ। আরেকটা হলো অ্যাসিড নিক্ষেপ করা,
এটাও একটা অপরাধমূলক কাজ। নারী নির্যাতন করা, নারীদেরকে কোনো হেনস্থা করা, এটাও সমাজের একটা অপরাধমূলক কাজ। আমাদের 12টা কাজ হয়ে গেল শিক্ষার্থীরা। আমরা আরও দেখি বোমাবাজি। অনেক সময় আমাদের কিশোর বয়সের ছেলেরা রাস্তাতে বোমাবাজি করে থাকে, এটাও একটা অপরাধমূলক কাজ। হ্যাঁ, রাস্তাতে গাড়ি ভাঙচুর করা, এটাও একটা অপরাধমূলক কাজ। আরও দেখি আমরা কোনো কারণে বিনা টিকিটে ট্রেনে চড়া, বাসে চড়া, এটাও সমাজের একটা অপরাধমূলক কাজ। তাহলে শিক্ষার্থীরা, আমি এখন পর্যন্ত তোমাদেরকে কয়টা কাজ নিয়ে বললাম? 15টা কাজ। আমরা আরেকটা কাজ দেখি। হ্যাঁ, মাদক দ্রব্য সেবন, মাদক দ্রব্য গ্রহণ, এটাও আমাদের সমাজের বড় ধরনের একটা অপরাধমূলক কাজ। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখন সহজভাবে বলতে পারি কিশোর কিশোরীরা অপ্রাপ্ত বয়সে যখন এই কাজগুলো করে থাকে, আমরা আগে যে কাজগুলো দেখিয়েছি এই কাজগুলো যদি করে থাকে, তখন তারা আমরা বলবো কিশোর অপরাধ। এখন অপ্রাপ্ত বয়স নিয়ে আমাদের সমাজবিজ্ঞানীরা, আইনবিদরা অনেক বিতর্ক করে আছেন। আমরা এখন দেখি, হ্যাঁ, আমরা এখানে দেখতেছি বাংলাদেশ, আমরা আরেকটা দেখি ভারত, আরেকটা দেখি আমরা শ্রীলঙ্কা। এই 3 দেশের সমাজবিজ্ঞানীরা, আইনবিদরা কিশোরদের বয়স যখন হবে 7 থেকে 16 বছর, এবং এই 7 থেকে 16 বছর বয়সের কিশোরদেরকে বলা হবে অপ্রাপ্ত বয়স্ক। এবং তাদের দ্বারা পূর্বে যতগুলো কাজ আমরা দেখিয়েছি অপরাধমূলক কাজ, যদি তারা কোনো একটা অপরাধমূলক কাজ করে থাকে, তখন আমরা বলবো কিশোর অপরাধ। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখন সহজেই বুঝে গেলাম যে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এই 3 দেশের আমাদের অপ্রাপ্ত বয়স্ক বলে কিশোরকে আমরা আখ্যায়িত করব 7 থেকে 16 বছরের কিশোরদেরকে। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা আরো কিছু দেখি। আমরা দেখি আমাদের পাকিস্তান, আবার দেখি আমরা থাইল্যান্ড। এই 2 দেশে কিশোরদের বয়স নির্ধারণ করা হয়েছে, অপ্রাপ্ত বয়স হিসাবে তাদেরকে নির্ধারণ করা হয়েছে 7 থেকে 18 বছর বয়সী। অর্থাৎ 7 থেকে 18 বছর বয়সী কিশোররা যদি এই অন্যায় কাজগুলো করে থাকে, তাহলে আমরা তাদেরকে বলবো তারা কিশোর অপরাধী বা কিশোর অপরাধ। শিক্ষার্থীরা, আমরা আরেকটা দেশ দেখি। হ্যাঁ, জাপান। জাপানের বয়স নির্ধারিত হয়েছে এইভাবে 14 থেকে 20 বছর। অর্থাৎ 14 থেকে 20 বছরের বয়সের ছেলেরা যদি কোনো অপরাধমূলক কাজ করে থাকে, আমরা যে অপরাধ কাজগুলো দেখিয়েছি সেই কাজের কোনো একটা কাজ যদি তারা করে থাকে, তখন তাদেরকে বলা হবে কিশোর অপরাধী। এখন আসো শিক্ষার্থীরা, আমাদের কিশোর অপরাধ যারা করে তারা কি কারণে করে, কেন করে? হ্যাঁ, আমরা একটা দেখতেছি দারিদ্র। অর্থাৎ দারিদ্রতার কারণে আমাদের অনেক ছাত্রছাত্রী হইতে পারে, অথবা কিশোর বয়সের কিশোর কিশোরী হইতে পারে, তারা অপরাধে জড়িয়ে যেতে পারে। দারিদ্রতার কারণে অনেক চাহিদা তাদের অতৃপ্ত থেকে যায়, অনেক কাজ তারা সহজে করতে পারে না টাকার অভাবে, দারিদ্রতার কারণে। পরবর্তীতে তারা হতাশায় পড়ে যায় এবং হতাশা তাকে শেষ পর্যন্ত তারা অপরাধ কাজে জড়িয়ে পড়ে। তাহলে শিক্ষার্থীরা, যে আমাদের অপরাধ, কিশোর অপরাধের একটা বড় কারণ হলো দারিদ্রতা। দারিদ্রতার কারণে আমার কিশোরীরা অপরাধে
জড়িয়ে পড়ে। আসো শিক্ষার্থীরা, আমরা আরেকটা কাজ দেখি। হ্যাঁ, সামাজিক পরিবেশ। আমাদের পরিবারের পরিবেশ, সামাজিক পরিবেশ যদি আমাদের কিশোরদের উপযোগী না হয়, অর্থাৎ আমাদের কিশোরের মনন এবং তাদের সামাজিক গড়ন যদি সুন্দরভাবে না হয়ে থাকে, তখনই তারা নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকে। তাই আমরা সহজেই বলে থাকি পারিবারিক এবং সামাজিক পরিবেশ কারণেই কিশোররা কিশোর অপরাধে জড়িয়ে পড়ে। আসো শিক্ষার্থীরা, আমরা 3 নম্বর কারণটা দেখি। 3 নম্বর কারণ আমরা কি দেখতেছি? হ্যাঁ, বাবা অফিসে আছেন, মাও অফিসে আছেন, ছেলে মেয়েদেরকে খুব একটা সময় দিতে পারছেন না। এখন বাবা মায়ের আদর যত্ন থেকে তারা অনেকটা বঞ্চিত হচ্ছে। এক সময় তারা হতাশায় পড়ে যায়, এক সময় তারা নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়। কেন মা বাবা আমাদের ছেলে মেয়েদেরকে ঠিক পর্যাপ্ত সময় দিয়ে তাদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে পারেননি। কাজেই কর্মজীবী পিতামাতার সন্তানেরা অনেক সময় কিশোর অপরাধে জড়িয়ে পড়ে। হ্যাঁ, আসো শিক্ষার্থীরা, আমরা আরেকটা দেখি। হ্যাঁ, এতিম শিশুরা, যাদের অকাল বয়সে বাবা মা মারা যান বা কোনো কারণে বাবা মায়ের মাঝে বিবাহ বিচ্ছেদ ঘটে বা অন্য কোনো কারণে পিতামাতার মায়া মমতা থেকে বঞ্চিত হয়, তখন এই শিশু বয়সের ছেলেমেয়েরা অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে লিপ্ত হয় এবং তারা কিশোর অপরাধে জড়িয়ে পড়ে। এটাও একটা কিশোর অপরাধের কারণ। শিক্ষার্থীরা, আমরা এখন দেখি আমাদের মাতা পিতা তাদের ছেলে মেয়েদেরকে অনেক সময় অতিরিক্ত শাসন করে থাকেন। দরকারি, বিনা দরকারি বা অন্য কোনো কারণে অতিরিক্ত শাসনের কারণে আমাদের ছেলেমেয়েরা কর্কট হয়ে থাকে, কর্কশ হয়ে থাকে এবং তারা বিভিন্ন সময় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়। শেষ পর্যন্ত তারা কিশোর অপরাধী হয়। চলো শিক্ষার্থীরা, আমরা আরেকটা কারণ দেখি। হ্যাঁ, পিতামাতার জটিল দাম্পত্য সম্পর্কের কারণে তারা ঝগড়া বিবাদে অনেক সময় জড়িয়ে পড়েন। এই ঝগড়া বিবাদ অনেক সময় ছেলে মেয়েদেরকে হতাশ করে তোলে, মেয়েদেরকে তার আনন্দ উৎসাহ তারা হারিয়ে ফেলে। এক সময় তারা বিপদগামী হয়, এক সময় তারা অপরাধে জড়িয়ে পড়ে। তাহলে জটিল দাম্পত্য সম্পর্কের কারণে আমাদের কিশোর অপরাধ আরেকটা গুরুত্বপূর্ণ কারণ। চলো শিক্ষার্থীরা, এবার আমরা দেখি সংসার থেকে আমাদের পিতা মাতা অনেক সময় সংসার থেকে হন, দুশ্চরিত্রের অধিকারী হন। অনেক সময় দেখা যায় পিতামাতা অযোগ্যতার পরিচয় দেন। এই সংসার থেকে দুশ্চরিত্র অযোগ্য পিতামাতার কারণে আমাদের ছেলেমেয়েরা কিশোর বয়সে অপরাধ কাজে জড়িয়ে পড়ে। তাহলে বাবা মায়ের এই সব কর্মকাণ্ডের কারণে একটা বড় কারণ হতে পারে কিশোর অপরাধের কারণ। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ কারণ। আমরা এটা একটু গুরুত্ব দিয়ে আমরা লক্ষ্য করব। শিক্ষার্থীরা দেখো যে আমাদের খেলাধুলা, আমাদের সঙ্গীত চর্চা, আমরা যদি পর্যাপ্ত খেলাধুলার সুযোগ পাই, আমরা যদি সঙ্গীত পরিবেশনে যদি আমরা পর্যাপ্ত সুযোগ সুবিধা পাই, তাহলে আমাদের আনন্দঘন পরিবেশে আমরা জীবনযাপন করতে পারি। আমরা সহজেই আমাদের সুন্দর একটা পরিবেশ গড়ে তুলতে পারি। কিন্তু বাস্তব হলো তার ভিন্নতা। যদি কারণে এইসব জিনিস আমাদের অভাব দেখে দিই, অর্থাৎ চিত্ত বিনোদনের যদি কোনো অভাব দেখে দিই, তাহলে একসময় ছেলেমেয়েরা কিশোর অপরাধে
কারণগুলো করে থাকে এবং ঈশ্বর অপরাধে জড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা আরও কিছু কারণ আমরা দেখি, যেমন আমরা দেখি ছবি আঁকা, শরীর চর্চা। যদি পর্যাপ্ত ছবি আঁকে কোনো ছেলে মেয়ে অথবা শরীর চর্চা যদি সে করে, তাহলে তার মনন মানসিকতা অনেক সময় সুস্থভাবে সুন্দরভাবে গড়ে ওঠে। যদি এগুলার কোনো কারণে অভাব দেখা দিই, সবাই যদি আমরা সুন্দর সুন্দর ছবি আঁকতে যদি না পারি বা শরীর চর্চা যদি আমরা সঠিকভাবে করতে যদি পারি না, তাহলে যদি আমরা এইসবের কোনো অভাব যদি দেখা দিই, তখনই আমরা বলি যে চিত্ত বিনোদনের অভাব। তাহলে চিত্ত বিনোদনের অভাব কিশোর অপরাধের একটা গুরুত্বপূর্ণ কারণ। শিক্ষার্থীরা, আমরা আরেকটা কারণ দেখতে পারি, সেটা হলো যে আমরা সাংস্কৃতিক কোনো চর্চার অভাবে আমাদের ছেলেমেয়েরা অনেক সময় বিপথগামী হয়ে যায়। অর্থাৎ চিত্ত বিনোদনের একটা বড় উপাদান হলো সাংস্কৃতিক চর্চা। যদি আমাদের ছেলেমেয়েরা সাংস্কৃতিক চর্চা করে চিত্ত বিনোদনের সুযোগ পায়, তাহলে তারা সুন্দরভাবে গড়ে ওঠে। আর যদি কোনো কারণে এটার ব্যতিক্রম ঘটে, তখনই দেখা যায় তারা অপরাধে জড়িয়ে পড়ে। তাহলে আমরা বলতে পারি চিত্ত বিনোদনের অভাবই কিশোর অপরাধের একটা কারণ। শিক্ষার্থীরা, আমরা দেখি, এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? শহরের অলিতে গলিতে বিভিন্ন জায়গাতে অথবা শিল্পাঞ্চলের আশেপাশে কিছু বস্তি গড়ে ওঠে। বস্তিতে অনেক শ্রমিক বসবাস করে এবং তাদের ছেলে মেয়েরা সেখানে বসবাস করে, এবং এই জায়গার পরিবেশ অনেক সময় আমাদেরকে বিপথগামী করে তোলে। আমরা দারিদ্রতার কারণে এই এলাকার ছেলেমেয়েরা অল্প বয়সেই শিশুশ্রম বা বিভিন্ন জায়গাতে কাজে লিপ্ত হয় এবং টাকা যেগুলা তারা রোজগার করে থাকে সেগুলা দিয়ে তারা জুয়া খেলে, বিভিন্ন অশোভন ছবি দেখে, অর্থাৎ একসময় তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। তাহলে আমরা বলতে পারি শহরে শিল্পাঞ্চলে যে বস্তি আছে, এই বস্তিবাসীর ছেলেমেয়েরা, কিশোর বয়সের ছেলেমেয়েরা অনেক সময় অপরাধে জড়িয়ে পড়ে এবং এই বস্তিবাসী বা বস্তির কারণেই কিশোর অপরাধ হয়ে থাকে। চলো শিক্ষার্থীরা, আমরা আরো কিছু দেখি। এখানে আমরা কিশোর বয়স এবং কিশোর বয়সকে রেপ, অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। তাদেরকে মাঝে মাঝে জুয়া খেলতে দেখা যায়, মদ গাঁজা অশোভন ছবি তারা দেখতে অভ্যস্ত হয়ে পড়ে এবং তারা নানা ধরনের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। তাহলে আমরা বলতে পারি যে জুয়া খেলা, মদ গাঁজা, অশোভন ছবি এগুলাও কিশোর অপরাধের একটা কারণ। শিক্ষার্থীরা, চলো আমরা এবার দেখি, এরা হলো শারীরিক মানসিক কারণে বিশেষ শ্রেণীভুক্ত একটা সম্প্রদায়। এই যে মানসিক, শারীরিক এবং ত্রুটির কারণে, বৈকল্যর কারণে তারা মানসিকভাবে সহজে আমাদের সাথে, স্বাভাবিক ছেলে মেয়েদের সাথে মিলেমিশে বড় হতে পারে না। তাদের মধ্যে হীনমন্যতা কাজ করে। এক সময় তারা নিজেদেরকে ছোট ভাবতে শুরু করে এবং নানা ধরনের অপরাধমূলক কাজে তারা লিপ্ত হয়। তাহলে আমরা বলতে পারি শারীরিক মানসিক ত্রুটি বা বৈকল্য কিশোর অপরাধে জড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা, এবার আমরা দেখি
যে কিশোর অপরাধের আরেকটা কারণ আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যখন আমরা বাবা বা মা কর্মস্থল যদি পরিবর্তন হয় অথবা কোনো কারণে বাসা পরিবর্তন করতে হয়, তাহলে নতুন একটা পরিবেশে নতুন একটা জায়গাতে বাসা স্থানান্তর করতে হয়। যদি বারবার ঘন ঘন এই ধরনের বাসা পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের ছেলেমেয়েরা, আমাদের কিশোর বয়সের ছেলেমেয়েরা নতুন পরিবেশে নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে না। তখন তারা নানা ধরনের অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে পড়ে। এই কারণে আমরা বলতে পারি বারবার বাসা বদল কিশোর অপরাধের একটা কারণ। শিক্ষার্থীরা, আমরা বর্তমান যুগে একটা গুরুত্বপূর্ণ দিক হলো মোবাইল ফোন, ইন্টারনেট। আমরা মোবাইল ফোন আমাদের খুব প্রয়োজনীয় একটা আইটেম। ইন্টারনেট, এই যুগ ইন্টারনেট ছাড়া সহজে চলাচল করা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের ইন্টারনেটের গুরুত্ব আছে, মোবাইল ফোনের গুরুত্ব আছে। এখন যদি অপব্যবহার হয়, যদি মোবাইল ফোন ইন্টারনেট অপব্যবহার হয়ে থাকে, তখন আমরা সঠিক পথে, সমাজের সুন্দর পথে আমরা চলতে পারি না। আমাদের দ্বারা তখন অন্যায় কাজগুলো সংগঠিত হয়, আমরা নানা ধরনের অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে পড়ি। তাহলে আমরা বলতে পারি মোবাইল ইন্টারনেটের অপব্যবহার কিশোর অপরাধের একটা গুরুত্বপূর্ণ কারণ। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকের এই পাঠে কি দেখতে পেলাম, যে আমরা কিশোর অপরাধ কাকে বলে এবং কি কি কারণে কিশোর অপরাধ হয়ে থাকে এবং কি কি কাজগুলোকে আমরা কিশোর অপরাধ বলে থাকি। চলো শিক্ষার্থীরা, বাড়িতে বসে আমরা কিছু কাজ করব, একটা বাড়ির কাজ। দেখি আমরা কি কি কারণ শিশু কিশোরদের অপরাধী করে তোলে, তা বাড়িতে খাতায় লিখে বারবার অভ্যাস করবে। শিক্ষার্থীরা পারবে তো? হ্যাঁ, অবশ্যই পারবে। আমরা আজকে কিশোর অপরাধের কি কি কারণে কিশোর অপরাধী হয় তার কারণগুলো আমরা বলেছি। তোমাদের বই থেকে তোমরা সহজেই সেগুলোর উত্তর লিখতে পারবে এবং খাতাতে লিখে সেটা অভ্যাস করার চেষ্টা করবে। এতে তোমাদের পরীক্ষাতে তোমরা সহজেই পরীক্ষার খাতায় উত্তর লিখতে পারবে, ভালো করতে পারবে। চলো শিক্ষার্থীরা, আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, বাড়িতেই থাকো। খুদা হাফেজ।